প্রিয় দর্শক, স্বপ্ন সকলেই দেখেন, কিন্তু সবাই কি স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন? যারা স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছেন তাদেরই একজন আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। চ্যানেল আই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আছি আমি শারমিন সেলিম তুলি, এবং আজকে যিনি আমাদের সাথে অতিথি হিসাবে আছেন তিনি হচ্ছেন DM মজিবুর রহমান। কেমন আছেন আপনি? জি, ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি প্রথমেই জানতে চাবো আপনার ছোটবেলার কথা। আপনার ছোটবেলায় আপনার স্বপ্ন কি ছিল? ছোটোবেলার তো স্বপ্ন ওইভাবে আসে না। ছোটোবেলা একটা সংগ্রামের জীবন। যেমন আমার ছোটোবেলা কাছে আমার আব্বা মারা গেছে যখন, তখন আমি মৃত্যুর যে একটা বেদনা এটা আমি বুঝি নাই, এত ছোট। তো তারপরে খুব মায়ের চেষ্টায় আমরা 4 ভাই 3 বোন, বড় ভাই ক্লাস 6 থেকে 7-এ উঠলো। এরকম একটা স্টেজে আমার মা অত্যন্ত পরিশ্রম করে আমাদের লেখাপড়া শিখাইছে। আমরা লেখাপড়া শিখেই চাকরিতে চলে আসছি। আমি চাকরিতে আসছি 30/6/80-তে। এবং এই সময়টা ছিল, দেখুন আমাদের জন্ম আর প্রযুক্তির জন্ম বাংলাদেশে একই সময় আমি বলবো। তো সেক্ষেত্রে এই প্রযুক্তি নিয়ে আমরা কাজ করেছি ইঞ্জিনিয়ার হিসাবে, এবং সেটা বাস্তবায়ন করেছি বিদ্যুতের মাধ্যমে। এক পর্যায়ে আমরা যখন দেখলাম যে আমি যে চাকরি 27 বছর যখন চাকরি শেষ হয়েছে, তখন আমি চিন্তা করলাম আমার ছেলেরা ভালো লেখাপড়া জানে এবং তারা ঢাকার যে কোনো ভালো বিদ্যালয়ে পড়ানো উচিত। রাজবাড়ী বা ফরিদপুর, আমার বাড়ি যেহেতু রাজবাড়ী, ফরিদপুরে এই জাতীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভালো নেই। কিন্তু ঢাকায় যদি পড়াই বেসরকারিতে, তাহলে 3 ছেলে 1 মেয়েকে পড়াইতে গেলে আমার মাসে কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগবে। আমি তৎকালীন বেতন পাইতাম 33,000 টাকা সাথে। তো 33,000 টাকা দিয়ে তো আর আমার ছেলেদের পড়াইতে পারবো না। তো কোনো এক সময় আমি চট করে একটা অফিসে আসছি, আমার নিজের অজান্তেই আমি চিন্তা করলাম যে আমি যদি একটা ব্রিক ফিল্ডও করি তবু মাসে 2 লাখ টাকা ফেলতে পারবো, এবং তখনই আমি আমার ছেলেদের ঢাকায় পড়াইতে পারবো। সাথে সাথে আগে দেন অ্যান্ড দেয়ার, জাস্ট এ মোমেন্ট, আমি একটা কাগজে নিয়ে চিঠি লিখে ডিজাইন দিয়ে দিলাম। তো সেই ডিজাইনটা প্রথমে আমি ছিলাম খুলনা ওয়েস্টার্ন জোনের জুরিডিকশানে, ওখান থেকে এসি হয়ে এটা খুলনা হয়ে ঢাকায় যায়। ঢাকায় যেয়ে 1 মাস শেষ হয়ে গেল, তখন অনুমোদন হয়নি। 1 মাস 1 দিন মাথায় মেম্বার সাহেবের কাছে গেছে, তো মেম্বার সাহেব এটা নাকচ করে দিয়েছে। তো আমি আবার ওই দিন কী কারণে যেন টেলিফোন করলাম ডাইরেক্টর পার্সোনালকে যে আমার রেজিগনেশনটা কী অবস্থা। উনি বললেন আপনার এটা তো ব্যাক করছে, হয়নি। আমি তাহলে আর এই মুহূর্তে দায়িত্ব নেব না, কারণ এতদিন নিয়ে আসছি কেন, যে অনুমোদন আমি পাইনি। তো তখন উনি খুব বিব্রত হয়ে বললেন যে আমি এখন কি করব। আমি বললাম আপনি একটা কাজ করতে পারেন, আমি এখন থেকে কোনো দায়িত্ব পালন করব না, এবং কোনো দুর্ঘটনা হইলে আমি দায়ী না। আমি এরকম একটা লিখে আপনাকে ফ্যাক্স করি, আপনি এটা নিয়ে যদি আবার রিসাবমিট করেন তাহলে হতে পারে। উনি বললেন যে ঠিক আছে, এক্ষুনি পাঠান। দিলাম, তার 3 দিনের মধ্যে উনি এটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে লোকাল স্থানীয়ভাবে ব্যবসা করা, কিন্তু ব্যবসার হয়নি। ঢাকায় আসছি, আমার বিদ্যুৎ মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমার আত্মীয়। তো আমি ওইখানে আসলাম, উনি আমাকে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদিত বিধিমালার একটা বই দিলেন। বইটা ছিল সৌর বিদ্যুতের আগমন এবং বাস্তবায়ন কীভাবে করা যায়। তো বইটা দেখে আমি তখন চিন্তা করলাম যে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড বিদ্যুৎ, 27 বছর চাকরি করেছি, সবই আমি জানি বুঝি, ঠিক আছে, তাহলে এর সাথে শুধু সোলারটা অ্যাড করতে হবে। তা আমি এটা বইটা অ্যাকসেপ্ট করলাম। ইটকল থেকে একটা প্রস্তাব আসলো মিনিগ্রিড করার, এবং আমাকে বললো যে আপনি জায়গার চয়েস করবেন। জায়গা চয়েস করলাম। আমি দেখলাম যে যেহেতু সৌরবিদ্যুৎ করব, একটা বড় দ্বীপ বা এই জাতীয় জায়গা যেখানে মানুষের বিদ্যুৎ যাওয়ার সুযোগ নাই, এই সমস্ত জায়গা করি। তো আমি মনপুরা ভিজিট করলাম এবং ইয়েতে ভিজিট করলাম, 2টো জায়গা ভিজিট করলাম। একটা হলো ছিল চিটাগাংয়ের একটা দ্বীপ। তো 2টা দ্বীপ করে আমার মনপুরাটা পছন্দ হলো, এবং দেখলাম অনেক লোক সেখানে বসবাস করে, অনেক হাট বাজার আছে, ইন্ডাস্ট্রি আছে। তো ওখানে আমি সোলার প্রজেক্টটার জন্য প্রস্তাব করলাম। প্রস্তাব করলে মিনিস্ট্রি এটা অনুমোদন দিল এবং ইটকল ফাইন্যান্স করলো আর ইটকল ডিজাইন করলো। তো
তো তখন এটা আমি 2 বছরের মাথায় আমি স্টার্ট করলাম, আরম্ভ করার সাথে সাথে সমিলে কানেকশান আসলো, ওয়েল্ডিংয়ে কানেকশান আসলো এবং প্রচুর বাসাবাড়ি, দোকানপাট, বাণিজ্যিক বিদ্যুৎ কানেকশান দিলাম। 1-1.5 মাসের মাথায় এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্স ছিল, ওয়ার্ল্ড ব্যাংকের গ্রান্ট ছিল, ডিএফআইডির গ্রান্ট ছিল। এই ওনারা সবাই আসলেন দেখার জন্য। আগে আসলেন দক্ষিণ এশিয়ার হেড যিনি, উনি জুলিয়াস, উনি এসে তো খুবই খুশি এটা দেখে। তারপরে বাংলাদেশ ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের একটা টিম আসলেন, 8 জন এক্সিকিউটিভ ডাইরেক্টর ওনার সাথে, ওনার নেতৃত্বে আসলেন। এবং বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী একটা বিমান বাহিনীর একটা বিমান দিয়েছিলেন, ওই বিমানে উনি গেলেন। তারপরে 1 মাসে প্রায় 10 বার সি প্লেনে ওখানে আমেরিকার থেকে বড় বড় লোকজন আসছে, ওই সি প্লেন নাম তো দেখছে। তো ওটা দেখে অভিভূত যে এত বড় সমিল চলছে, রাইস মিল চলছে, ওয়েল্ডিং চলছে, এটা একটা সামান্য একটা প্যানেল একটা মাঠের ভিতরে বসানো, এখান থেকে কি করে মাথায় চিন্তা হয় না যে ওই প্যানেল থেকে ওয়েল্ডিং চলছে কীভাবে, আলো বাতি না হয় সম্ভব। তো যাই ওইটা করলাম। ওরা এটাকে পরবর্তীতে ওরা আমেরিকা যেয়ে দুটো একজন মেল একজন ফিমেল পাঠাই দিল যে 7 দিন থেকে ওরা এটাকে ডকুমেন্ট করবে সারা ওয়ার্ল্ডের জন্য। তো ওরা ডকুমেন্ট করলেন এবং ডকুমেন্ট করে নিয়ে গেল। তারপরে ডকুমেন্টটা পাঠাই দিল ওয়ার্ল্ড মডেল হিসাবে। এখান থেকে আমার ব্যবসা আরম্ভ। তো ব্যবসার হলো এমন যে আমার তেমন কোনো সুযোগ ছিল না ঢাকাতে কোনো অফিস আদালত বা একটা কোম্পানি করব, তার যে অ্যাড্রেসটা লাগবে সেই ঠিকানাটা পর্যন্ত আমার ছিল না। আচ্ছা। তো এক পর্যায়ে দেখলাম যে আমার বাসা যেখানে, এটা বসুন্ধরা সিটির পিছনে, বাসাটাই একটা লিমিটেড কোম্পানি করার জন্য অ্যাড্রেসের উপযুক্ত। একজন বললেন, একজন অ্যাডভোকেট বললেন, আমি ওখান থেকে করলাম। তো 0 হাতে 0 শূন্য চেতনায়। আর আরেকটা হলো যে ব্যবসায়ের কোনো ধারণা তখন পর্যন্ত ছিল না। আমি আমার সোলার নিয়ে কাজ করে গেছি, তার ভিতরে যতটুকু হয়েছে। আমার ছেলেরা যখন ইউনিভার্সিটি পাস করে আসলো আমার সাথে, 3 ছেলে 1 মেয়ে আমার সাথী, এসে বিভিন্ন ছেলে এক এক দিকে ব্যবসার দৃষ্টি আরম্ভ করলো। এক পর্যায়ে আমার ছোটো ছেলে, সে আমি চায়না গেলাম, বললো যে আব্বু তুমি একটা অমুক মোবাইলটা নিয়ে আসো, একটা মেয়ে তোমার একটা মোবাইল দিবে। আমি ঠিক আছে, নিল 1200 RMB নিয়ে আসলাম। ও সেটা দেখেই ও এটা স্টাডি করে ব্যবসাটা আরম্ভ করলো। এক পর্যায়ে 16 সনে আমাদের ইন্ডিয়া একটা গোপন ইনকোয়ারি করলো এবং চায়না একটা গোপন ইনকোয়ারি করে দেখলো যে শুধুমাত্র শাওমি নিয়ে আমরাই কাজ করি। তখন 16 সনের জুলাইতে ওরা এসে আমাদেরকে ডিস্ট্রিবিউটারশিপ দিয়ে দেয়। এখনও আছে ডিস্ট্রিবিউটার বিষয়। এর সাথে আরও বাড়ছে অনেক কিছু, যেমন অনেক অ্যাক্সেসরিজ আসছে বাংলাদেশের লেটেস্ট, যে ইয়ারফোন, হাতঘড়ি, আরও যেগুলো ওয়ার্ল্ড ফেমাস সেগুলো সব আমরা করি। এই সাথে সাথে আমরা কনস্ট্রাকশন লাইনে, বিদ্যুৎ লাইনে আমি আর্মিদের অনেক কাজ করতেছি, গুরুত্বপূর্ণ কাজগুলা। এবং আমার কোম্পানিতে প্রায় 1500 কর্মচারী কাজ করে। আমি এতিম অনাথ যারা আছে তাদেরকে আমি তাদের চেষ্টা করি তাদেরকে কিছু সহায়তা করার জন্য। এটা আমার কন্টিনিউয়াস প্রসেস। আজকের দিনে আপনার স্বপ্ন কতটুকু সফল হয়েছে? আমার স্বপ্ন এখনও সফল হয়নি। আমি আর একটা স্বপ্ন আছে, এটা বলি। সেটা হলো, আপনি জানেন বাংলাদেশ বিশ্বের মধ্যে জনশক্তি রপ্তানিকারক একটি দেশ, বিশ্বের সবচেয়ে জনশক্তি রপ্তানিকারক, একমাত্র জনশক্তি রপ্তানিকারক একটি দেশ। কিন্তু দুঃখের বিষয় হলো এই দেশে 7 কোটি দক্ষ লোক আছে বিভিন্ন সেক্টরে, যেমন কৃষি, মৎস্য, পোলট্রি, ইন্ডাস্ট্রি, নির্মাণ কাজ, কনস্ট্রাকশন কাজ। এবং আমার দেশের ছেলেরা 20 তলা, 30 তলা, 40 তলা বিল্ডিং করতেছে। তারা অত্যন্ত দক্ষ, কিন্তু দুঃখের বিষয় তাদের কোনো সার্টিফিকেট নাই। এবং সার্টিফিকেট না থাকায় তারা যদি বিদেশে যায়, তাহলে যেখানে বেতন পাওয়ার কথা 2 লক্ষ, সেখানে প্রায় 25,000 বা 30,000 বা 40,000। এই স্বপ্নটা আমি লালন করতেছি 1914 সন থেকে। সেটা বই আছে আমার ট্রেনিংয়ের। বইটা হলো এমন যে প্রথমে বাংলাদেশকে 140টা ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে একজন ডিসি ট্রেনিং বসাতে হবে এবং ডিসি ট্রেনিংয়ের
পদমর্যাদা এটা নির্ধারণ করে দেবে আইএলও এবং জাতিসংঘ এখানে থাকবে। কারণ আমাদের উনি যে সার্টিফিকেট দিবেন সারা বিশ্বে এই সার্টিফিকেট প্রত্যেকটা দেশ গ্রহণ করতে হবে। এই জন্যেই এই সার্টিফিকেট কে দিবেন, কোন র্যাঙ্কের অফিসার দেবেন ওনারা নির্ধারণ করে দেবেন। তো ওনার র্যাঙ্ক হবে ডিসি ট্রেনিং। তো ডিসি ট্রেনিং প্রথমে কী কাজ করবেন, উনি প্রথমেই যার যার জেলায় একদিনে একই সময় বিজ্ঞপ্তি দিবেন যে আমার জেলায় যারা যে যে লাইনে দক্ষ আছো, নির্ধারিত ফর্ম থাকবে, নির্ধারিত ফর্মে তোমরা আমার কাছে আবেদন করো। তা আবেদন করবে সবাই সারা বাংলাদেশের। তা আবেদন করলে ওনার প্রত্যেক জেলায় 10টা টিম থাকবে এটা যাচাই বাছাইয়ের জন্য। উনি এই আবেদনটা যাচাই বাছাই কমিটি দিয়ে দেবেন। যাচাই বাছাই ইনকোয়ারি কমিটি দিয়ে ওনার কাছে আসবে এটা যে হ্যাঁ এইটাগুলো সঠিক আছে, কোনটা সঠিক আছে দেখে দেবেন। উনি তখন সংশ্লিষ্ট পদে এটা কম্পিউটার থাকবে এবং সারা বাংলাদেশে একই ডিজাইনে প্রায় 7 কোটি সার্টিফিকেট ছাপানো থাকবে। ওই প্রত্যেক জেলায় কোটা অনুযায়ী সার্টিফিকেট সাপ্লাই আগেই দিয়ে রাখবে। উনি যখন এটা এগ্রি করলেন তখনই কম্পিউটার অপারেটর সে খালি নাম ঠিকানা দিয়ে সার্টিফিকেটটা ইস্যু করে দিল এবং উনি সই করলেন। এইভাবে সারা বাংলাদেশে 3 মাসে 7 কোটি সার্টিফিকেট দেওয়া সম্ভব। যদি 3 মাসে 7 কোটি সার্টিফিকেট দিতে পারি একটা পর্ব হয়ে গেল। এরপরে আসেন বাংলাদেশে 3 কোটি বেকার আছে। 3 কোটি বেকারের মধ্যে প্রায় অর্ধেক আছে মাদকাসক্ত। কেন তারা মাদক খায়? এটার একটা বহুবিধ কারণ আছে, যে তারা আপনার বিষণ্ণতায় আছে, যাদের জমি নাই, ব্যবসা নাই, দোকান নাই, চাকরি নাই, তারা কি করবে? এরকম ফ্যামিলি আছে কি না? যেহেতু অনেক ফ্যামিলি আছে, তারা নিগৃহীত হচ্ছে এবং যথেচ্ছা ব্যবহার হচ্ছে মানুষের দ্বারা। এটা সমাজে পঙ্কিল জীবন যাপনে দিকে সমাজ যাচ্ছে এবং অন্যায় অবিচার সব জায়গায় চলছে এই সেক্টরটা বিশেষ করে। এখানে সমস্যা হচ্ছে বড় যে 40 বছর পরে এটা কিন্তু পঙ্গু হবে। এই পঙ্গু হয়ে গেলে এই জাতির ওই পঙ্গুত্ব এই জাতিকে রক্ষা করতে হবে। তখন ওই সময় আপনার মানুষ পাবেন না, শক্তিশালী মানুষ। তো সুতরাং এখনই একটা সময়, যে সময়ে আগে ট্রেনিং দেন, তারপরে এই 3 কোটি যে অদক্ষ লোক আছে তাদেরকে আপনি এই প্রতি জেলায় যে যারা সার্টিফিকেট পেল সেখানে একটা লিস্ট থাকবে কতগুলো কোন পদে। আপনি এখন ওদেরকে এই ডিসি আর একটা বিজ্ঞপ্তি দিবে যে যারা তোমরা অদক্ষ আছো তারা দক্ষতা দেব এই পদে, 95টি পদে দক্ষতা সুযোগ থাকবে, তোমরা আবেদন করো। আবেদন করলে যারা সার্টিফিকেট দিয়েছে তাদের সাথে অ্যাটাচমেন্ট ট্রেনিং দিয়ে তাদের 3 মাসে বা 6 মাসে প্রশিক্ষণ ব্যবস্থা করবে। তাইলে আগে 7 কোটি হয়ে গেল, আর 5 বছর লাগবে এই 3 কোটিতে এই সিস্টেমে। তাইলে আমার 5 বছরের মধ্যে 10 কোটি দক্ষ লোক হবে। এখন যে ব্যবস্থা আছে দুর্নীতিগ্রস্ত এবং মারাত্মক একটা ক্ষতিকর এই বিদেশে যাওয়ার সিস্টেমে। আপনি জানেন যে গ্রামের মানুষ জমি জমা বাড়িঘর বিক্রি করে 20 লাখ 10 লাখ 15 লাখ টাকা দিচ্ছে, টাকাটা যাচ্ছে একটা অংশ, আর একটা অংশ নৌকায় যাইতে যায় মারা যাচ্ছে, আর একটা অংশ জেলে যাচ্ছে, বাকি অংশগুলো মানবতার জীবনযাপন করছে বিশ্বের মধ্যে এইটা, এবং সরকার রেমিটেন্স হারাচ্ছে। এই জন্যেই আমরা এই সিস্টেমটা বাদ দিয়ে সুজা এই ডিসি ট্রেনিংয়ে যখন সার্টিফিকেট হয়ে যাবে তখন অ্যাম্বাসিতে একটা উইংস থাকবে। ওনাদের কাজ হবে ওই দেশের সরকারি বেসরকারি মেইলে জানানো যে বাংলাদেশের সার্টিফিকেটধারী দক্ষ 95টি পদের লোক আছে, আপনাদের যার যা দরকার আমার কাছে চাহিদা দেন। তখন ওই অ্যাম্বাসিতে চাহিদা দেবে। অ্যাম্বাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাটাচড একটা সেল থাকবে এই ট্রেনিংয়ের, ওনার কাছে আসবে। উনি সারা বাংলাদেশের যে ডিসি 140টা রইল ডিসিদের উনি বলে দেবে যে কোঠা অনুযায়ী তোমরা পাঠাও। ডিসি কী করবে, উনি যাদের টাকা আছে 1 লক্ষ বা শুধু প্লেন ভাড়া তাদের সেখানে একটা বাছাই করে যখন নিয়োগ দেবে, আর যাদের টাকা নাই তাদের নিম্নে 30,000 উপরে 1 লক্ষ টাকা ওই কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিয়ে পাঠাই দিবে। বর্তমান যে সিস্টেম লাগবে না কিছুই, এবং এতে করে যদি পাঠায় তাহলে এই জনশক্তি বিদেশে যাবে। বর্তমান যে রেমিটেন্স আসে তার সাথে 10 গুণেরও বেশি রেমিটেন্স আসবে। তাহলে আমাদের যে ডলার সংকট আছে, আমাদের যে রেমিটেন্স সংকট আছে, আমাদের বর্তমান যে দেশে ক্যাওয়াস কনফিউশন, চাকরি নাই, এটা নাই, ওটা নাই যে আছে, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এইটা হলো আমার মূল স্বপ্ন। আপনার প্রতিষ্ঠানে জাপান থেকে অনেক শিক্ষার্থী আসেন গবেষণা করতে, তা আপনি এটাকে কিভাবে উপভোগ করেন? বিষয়টা এমন যে যখন তারা ওয়ার্ল্ডের মডেল সোলার প্ল্যান্টটা, সোলার মিনিগেটে দেখছেন, এটা কিন্তু ব্যাটারি কানেক্টেড, দিন রাত চলে, দিনে এবং রাত্রে সবসময় বিদ্যুৎ দেওয়া যায়। উন্ডা একটা টিম আসলে প্রথমে 4 বছর আগে তো এসে সেখানে 3জন
ছাত্রী, একজন ছাত্র, একজন টিচার, ওনারা আসছে। এসে আমাকে বললেন যে তার আগে একটা মেইল করছেন যে আমরা আসতে চাই, আমি আসুন। তো বললেন যে আপনার মনপুরা যে প্রজেক্ট আছে এটা আমরা ভিজিট করতে চাই। তো ওনারা গেলেন। 3 দিন থেকে ওনারা মিনি গ্রিড কীভাবে কাজ করে, কীভাবে এসি থেকে ডিসি হয়, কীভাবে সিঙ্গেল ফেজ থেকে 3 ফেজ হয়, কীভাবে ইন্ডাস্ট্রির বিদ্যুৎ সৃষ্টি হয়, এটি ওনারা দেখলেন। দেখে ওনারা এসে আমারও আবার সাক্ষাৎকার নিলেন। আমার অফিসে এসে সাক্ষাৎকার নিয়ে ওনারা বলেন যে ওয়ার্ল্ড যে জার্নাল আছে সেখানে আমরা এই কথাগুলো লিখব এবং আমরা চেষ্টা করব প্রতি বছরের জন্য আসার জন্য। তারপরের থেকে প্রতি বছরেই আসে, গত 2 বছরও আসছে। এসে তারা এখানে দেখে আবার চলে যায়। এক এক সময় এক এক ব্যাচ আসে। এটা উপলব্ধি হলো তো বিশাল উপলব্ধি, কিন্তু আমার কষ্ট হয় পাশাপাশি যে এই উপলব্ধি তাদের আছে। আমাদের বাংলাদেশের যদিও ইউনিভার্সিটি ছেলেরা ওখানে ট্রেনিং, অ্যাটাচমেন্ট ট্রেনিংয়ের জন্য অনেকে যারা আগ্রহী করে তাদেরকে আমি পাঠাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই স্বপ্নজয়ী অনুষ্ঠানে আসার জন্য। আপনার এই অনুষ্ঠানে আমাকে যে আমন্ত্রণ জানাইছেন, আমাকে 2টা কথা বলার সুযোগ দিয়েছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে, অন্য কোনো উদ্যোক্তার সাথে। আপনার জন্য ছোট্ট একটি উপহার আমাদের স্বপ্নজয়ীর পক্ষ থেকে। থ্যাংক ইউ।